সত্য ঘটনা ১৯৭১ সনে ভগবান শিব নিজ ভক্তকে রক্ষা করার জন্য আদালতে আসতে বাধ্য হয়েছিলেন। কি ঘটেছিল যখন ভগবান শিবকে এই পৃথিবীতে নিজের ভক্তকে রক্ষা করতে অবতীর্ণ হতে হয়েছিল? তো চলুন আজকে আমরা এই বিষয়ে সত্য ঘটনা জানবো। কি হয়েছিল? স্বয়ং মহাদেব শিব শঙ্কর নিজ ভক্তের সাক্ষী দিতে আদালতে আসলেন। কি হয়েছিল? স্বয়ং মহাদেব শিব শঙ্কর নিজ ভক্তের সাক্ষী দিতে আদালতে আসলেন, কিন্তু এরপর সেখানে যা ঘটলো তা শুনে আপনি চমকে উঠবেন। কিন্তু এরপর সেখানে যা ঘটলো তা দেখে সবাই ভয়ে আতঙ্ক হয়ে পড়লেন। প্রিয় বন্ধুরা, এই সত্য কোনো এক জেলার আদালতের প্রধান বিচারপতি ছিলেন। সেই জেলার এক গ্রামে রাকেশ নামের এক যুবক বসবাস করতেন। রাকেশ মহাদেবের পরম ভক্ত। মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবের সেবা করত। একদিন রাকেশের পিতা বলে, বাবা, তোমার বোনের বিয়ের বয়স হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি তার বিয়ে দিতে হবে, টাকার খুব প্রয়োজন। তুমি একটা কাজ করো, তুমি জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এসো, সেই টাকায় তোমার বোনের বিয়ে দিতে হবে, আর কিছুদিন পরে সুদ তাকে ফিরিয়ে দেব, তুমি তাড়াতাড়ি গিয়ে টাকা নিয়ে এসো। এরপর রাকেশ জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসে, আর সেই টাকা নিয়ে এসে তার বাবার হাতে তুলে দেয়। কিছুদিন পর রাকেশের বোনের বিয়ে খুব ধুমধামে হয়ে যায়। বিয়ের কিছুদিন পর রাকেশ বিদেশে চলে যায়। সেখানে কয়েক মাস থেকে কিছু টাকা উপার্জন করে নিয়ে আসে, আবার গ্রামে ফিরে আসি। একদিন রাকেশ তার পিতাকে ডেকে বলে, জমিদার বাবুর টাকা মিটিয়ে দিয়ে এসো। বাবা বলেন, তুমি গিয়ে টাকা মিটিয়ে দিয়ে এসো, তুমি নিয়েছিলে, তুমি মিটিয়ে দিয়ে আসো। এরপর রাকেশ জমিদার বাবুর কাছে যায় আর তাকে বলেন, জমিদার বাবু, আমার সুদে আসলে কত টাকা হয়েছে, আমাকে কত টাকা ফেরত দিতে হবে। জমিদার বাবু সব হিসাব করে বলেন, তোমার এত টাকা হয়েছে। সুদ রাকেশ তখনই জমিদার বাবুকে সব টাকা দিয়ে দিলেন। এরপর জমিদার বাবু রাকেশকে একটা কাগজ দিল। কাগজে লেখা ছিল, রাকেশ জমিদার বাবুকে সব টাকা সুদ মিটিয়ে দিয়েছে। জমিদার বাবু বলেন, রাকেশ, তুমি কাগজটি দেখে নাও। রাকেশ বলে, আপনার উপর বিশ্বাস আছে, আপনার থেকে টাকা নিয়েছি, আবার মিটিয়েও দিলাম। জমিদার বাবু ভাবলেন। জমিদার বাবু আবার বললেন, একবার দেখে তো নাও কাগজে কি লেখা রয়েছে। রাকেশ তো খুব সহজ সরল, রাকেশের থেকে আরো টাকা আদায় করা যাক। কিছুক্ষণ পর জমিদার বাবু পকেট থেকে আরো একটি কাগজ বের করে রাকেশকে দিলেন। সেই কাগজে লেখা ছিল, এখন পর্যন্ত একটাও টাকা জমিদার বাবুকে পরিশোধ করেননি রাকেশ। আর প্রথম কাগজটি একটি বইয়ের ভিতরে রেখে দিলেন জমিদার বাবু, যদি আমার সব টাকা সুদ ফিরিয়ে না দাও তাহলে আমি আদালতে মামলা করব। রাকেশ ও তার বাবা এরকম চিঠি পেয়ে দুজনে আশ্চর্য হয়ে পড়লেন। তারা বুঝতে পেরেছে জমিদার বাবু তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। কয়েকদিন পর জমিদার বাবু রাকেশের বিরুদ্ধে জেলার আদালতে মামলা করে দিলেন, আর আদালত থেকে রাকেশের ডাক আসলো। এখন তো রাকেশকে আদালতে যেতেই হবে, এবং সেই দিনও চলে আসে। আজ রাকেশকে আদালতে যেতেই হবে। রাকেশ বাড়ি থেকে বেরিয়ে প্রথমে শিব মন্দিরে যায়, আর সেখান থেকে আদালতে চলে আসে। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি জমিদার বাবুর টাকা কেন ফিরিয়ে দাওনি? তখন রাকেশ জজ সাহেবকে বলেন, আমি জমিদার বাবুকে তার সকল টাকা সুদ মিটিয়ে দিয়েছি। তোমার টাকা দেওয়ার সময় কোনো সাক্ষী তখন কি কাছে ছিল? তখন রাকেশ বলল, হ্যাঁ, আমার শঙ্কর তখন উপস্থিত ছিলেন। তখন বললেন, তাহলে কি শঙ্কর নামের কোনো ব্যক্তি সেখানে উপস্থিত ছিল? রাকেশ বলে, তিনি সব জানেন।
আচ্ছা শঙ্কর কোথায় থাকেন, তার ঠিকানা বলো। তখন রাকেশ বলে তিনি তো মন্দিরে থাকেন। জজ সাহেব ভাবলেন শঙ্কর হয়তো কোনো পূজারীর নাম। জজ সাহেব শঙ্কর নামের একটি ওয়ারেন্ট বের করেন আর পুলিশকে দিয়ে বলেন আদালতে হাজির হতে। পুলিশ কর্মীরা ওয়ারেন্ট নিয়ে মন্দিরে চলে আসে। এসে পূজারীকে বলেন এখানে শঙ্কর নামে কে থাকেন, তার নামে ওয়ারেন্ট এসেছে, জানো নাকি, ডেকে নিয়ে আসুন। শঙ্কর তো মহাদেবের নাম। পুলিশ কর্মীরা বলেন এই ওয়ারেন্ট তার নামে এসেছে, তাকে আদালতে হাজির হতে হবে। ভগবান শিবের চরণে ওয়ারেন্ট রেখে দিলেন পূজারী আর বলেন হে প্রভু, আপনি আপনার ভক্তের মান রাখুন, তাকে বাঁচান। আসলে সেই দিন চলে আসে যেদিন প্রভুকে আদালতে যেতে হবে, তাও সাক্ষী দিতে। রাকেশ সকালে মন্দিরে যায়। মহাদেব আপনি তো সবই জানেন, আজ আপনাকে আদালতে যেতে হবে সাক্ষী দিতে, আমি আপনার জন্য অপেক্ষা করব। এরপর রাকেশ আদালতে চলে আসে। জজ সাহেব আসলো, পুলিশ কর্মীরা আসলো, সবাই আসলো, কিন্তু শঙ্কর আসলো না। এরপর জর্জের কর্মকর্তাকে বললেন হে শঙ্কর আসেনি, শঙ্কর কোথায়? তখন এক কর্মকর্তা বলেন শঙ্করজি হাজির হন। ডাকটি শঙ্করজি হাজির হয়ে যান। তিনি প্রথমে 3বার ডাকলেন শঙ্করজি হাজির হয়ে যান, শঙ্করজি হাজির হয়ে যান, শঙ্করজি হাজির হয়ে যান। তখন এক বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে হেঁটে হেঁটে আদালতে আসেন। তার পরনে ছিল ছেঁড়া জামা কাপড়, গলায় ছিল রুদ্রাক্ষের মালা এবং তার চোখে ছিল উজ্জ্বল তেজ, গায়েও ছিল উজ্জ্বল তেজ। জজ সাহেব তাকালেন আর তাকে দেখতেই থেকে গেলেন। এরপর জজ সাহেব তার নাম জানতে চাইলে উত্তরে তিনি বলেন আমার নাম শঙ্কর। জজ সাহেব বলেন আপনি কি সেই দিন সেখানে উপস্থিত ছিলেন যেদিন রাকেশ জমিদার বাবুকে সব টাকা মিটিয়ে দিয়েছিলেন? জজ সাহেব বলেন তোমার কাছে এর কি কোনো প্রমাণ আছে? তখন শঙ্কর বলেন হ্যাঁ আছে, জমিদার বাবু যেখানে বসে থাকেন তার ঠিক ডান পাশের আলমারিতে লাল রঙের পুস্তকে সেই আসল কাগজটি রাখা আছে। জজ সাহেব তখন পুলিশ কর্মীদের জমিদার বাড়িতে কাগজটিকে খুঁজতে পাঠিয়ে দিলেন। কাগজটিকে খুঁজে এনে দিলেন জজ সাহেবকে। এরপর জজ সাহেব কাগজটি পড়ে সবকিছু বুঝতে পারলেন আর রাকেশের দিকে তাকিয়ে রাকেশকে বললেন তুমি জমিদার বাবুর সব টাকা মিটিয়ে দিয়েছো, বাড়ি যেতে পারো। এরপর জজ সাহেব শঙ্করের দিকে তাকিয়ে বললেন, কিন্তু শঙ্করজি আর সেখানে জজ সাহেবকে দেখতে পেলেন না। শঙ্কর কোথায় গেল? তখন রাকেশকে বলে জজ সাহেব তিনি তো তার কাজ করে চলে গেছেন। তখন রাকেশ বলে তিনি তো মন্দিরে বসে থাকেন, ওনার তো অনেকগুলো মন্দির আছে। এসব শোনার পর জজ সাহেব আশ্চর্য হয়ে পড়লেন। এরপর তিনি এক কর্মকর্তাকে বলেন তুমি আমাকে এক্ষুনি শঙ্করের কাছে নিয়ে চলো। এরপর সেই কর্মকর্তাকে নিয়ে মহাদেবের মন্দিরে চলে আসেন। মহাদেবের মন্দিরে চলে আসেন। আদালতের ওয়ারেন্ট কাগজটি মহাদেবের চরণে রাখা আছে আর মন্দিরের ভিতরে একই পূজারী উপস্থিত আছেন। তিনি পূজারীকে বললেন এখানে শঙ্কর নামের ব্যক্তি কোথায় থাকেন? তখন পূজারী বলেন আপনি তো দেখতে পাচ্ছেন উনি তো শঙ্কর। জজ সাহেব শঙ্করকে দেখে আশ্চর্য হয়ে বললেন, তিনি দেখলেন এই শঙ্কর তো ওই বৃদ্ধ ব্যক্তির মতোই দেখতে, তিনি আজ আদালতে এসেছিলেন। এই দেখে কাঁদতে লাগলেন আর কাঁদতে কাঁদতে তিনি আদালতে চলে আসেন, দরজা বন্ধ করে সারাত কাটান। এর পরের দিন যাচ্ছে জজ সাহেব নিজেকে ইস্তফা দিলেন। তখন কারণ জানতে চাওয়া হলো। তখন তিনি বললেন যার আদালতে একদিন সবাইকেই যেতে হবে তিনি স্বয়ং আজ এই আদালতে এসেছিলেন আর আমি বসেছিলাম, তিনি দাঁড়িয়েছিলেন। আমি অনেক বড় অন্যায় করেছি, আমি তাকে চিনতে পারলাম না, যিনি সবার বিচার করেন। আজও আমি তারই বিচার করলাম। জানেন না বন্ধুরা, আজ সেই যাচ্ছে বৃন্দাবনের অলিতে গলিতে দেখা যায়। প্রতিদিন তিনি মন্দিরের বাইরে থেকেই মহাদেবকে দর্শন করেন আর এই ঘটনার পর ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।